নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল একটি কেকের রেসিপি। তবে এই কেকটি কিন্তু হবে একেবারে এগলেস এবং কেকটা আমি বানিয়ে নেব খুবই সাধারণভাবে আমাদের ঘরোয়া একেবারে পদ্ধতিতে, কড়াই ব্যবহার করে। ড্রাই ফ্রুটস কেক বানানোর জন্য প্রথমেই একটা বেশ বড় দেখে বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ওপরে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি সমস্ত শুকনো উপকরণগুলো আগে নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি। এটার পরিমাণ আছে মোট 250 গ্রাম, অর্থাৎ আমি ওই 250 গ্রাম ময়দা এখানে ব্যবহার করছি। এর সাথে সাথেই নিয়ে নেব গুঁড়ো করে রাখা চিনি। চিনিটাকে আমি বেশ মিহি করে গুঁড়ো করে রেখেছি। কেক বানানোর ক্ষেত্রে কিন্তু চিনি গুঁড়ো করে ব্যবহার করলেই সেটা বেশি ভালো হয়, কেকের সাথে সেটা ভালোভাবে মেশে এবং গলতেও সুবিধা হয়। দানা চিনি কেকের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, অর্থাৎ যতটা বেকিং সোডা তার ডবল বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি সব এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু চেলে নিতে হবে। এই স্টেপটা কিন্তু কেক বানানোর সময় অবশ্যই আপনারা করবেন, মানে এই যে চেলে নেওয়াটা, এটা কিন্তু ভীষণই জরুরি। এতে কেকের টেক্সচার খুব ভালো হয়, কেক সহজে আনমোল্ড করা যায়। না হলে অনেক সময় কেক কিন্তু কেকের টিন একেবারেই ছাড়তে চায় না এবং দলা পাকিয়ে থাকে, দলা দলা একটা ভাব এসে যায়। সেটা কখনোই ডেজায়ারেবল নয় ভালো কেকের ক্ষেত্রে। তাই এই স্টেপটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম স্টিলের স্ট্রেনার না থাকে, তাহলে আটা চালনি আমাদের সবার বাড়িতেই থাকে, সেই আটা চালনি দিয়েই আপনারা এটা করে নিতে পারেন। দেখুন, চেলে নেওয়ার পর এই যে শক্ত শক্ত অংশগুলো, এগুলো কিন্তু দলা পাকিয়েছিল, এগুলোকে আমি আলাদা করে ফেলতে পারলাম। এটাকে এবার সরিয়ে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া বাটিটাকে আলাদা করে আমি সরিয়ে রাখবো। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর আরেকটা বেশ বড় দেখে বাটি নিয়ে চলে এসেছি। এর মধ্যে এবার আমি নিয়ে নেব বাটার। আমি 100 গ্রাম পরিমাণে বাটার ভালোভাবে গলিয়ে রেখেছিলাম। বাটারটাকে অবশ্যই গলিয়ে নিতে হবে। আপনারা গলিয়ে নেওয়া ব্যাটারি কিন্তু এখানে ব্যবহার করবেন। 250 গ্রাম ময়দা দিয়ে যে কেকটা আমি বানাবো, তার জন্য আমি 100 গ্রাম পরিমাণে বাটার এখানে ব্যবহার করলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। আমি এই কেকটা ডিম ছাড়া বানাই। ডিম ছাড়া কেক বানানোর ক্ষেত্রে কিন্তু টক দইটা ভীষণই গুরুত্বপূর্ণ। তবে আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে, তাহলে একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা বাটার মিল্ক বানিয়ে নিতে পারেন। বাটার মিল্ক বানানোর পদ্ধতি হলো, দুধ নিয়ে নেবেন এবং দুধের মধ্যে একটু লেবুর রস বা ভিনিগার যে কোনো কিছু দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন। এমন ভাবে কাটাবেন যে পুরোপুরি ছানা হচ্ছে না, সবে একটু দুধটা ফাটতে শুরু করেছে, একটা দই দই ভাব হতে শুরু করেছে, সেটাই হচ্ছে বাটার মিল্ক। সেভাবেও আপনারা ডিম ছাড়া কেক বানাতে পারেন। ভালোভাবে দই আর বাটারটাকে একবার একটু মিশিয়ে নেব। মোটামুটি মিনিট খানেক নাড়াচাড়া করতে করতে আমি দই আর বাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা বেশ ক্রিমি টেক্সচার এসে গেছে। দেখুন, অনেকেরই ধারণা আছে যে ডিম ছাড়া কেক একেবারেই বানানো সম্ভব না। এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমি কিন্তু বেশিরভাগ সময় ডিম ছাড়াই কেক বানাই, কারণ অনেকেই আছেন যারা কেক খান অথচ ডিম খেতে পারবেন না। নানা কারণেই অনেকে ডিম খান না। তাদের জন্য ডিম ছাড়া কেক অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু একেবারেই বোঝা যাবে না যে এটার মধ্যে ডিম নেই বা তার জন্য কোনো কিছু খারাপ হয়েছে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে এবার একপাশে সরিয়ে রাখছি। কেকের ব্যাটারটা রেডি করার আগে আমি কেকের টিনটাকে রেডি করে নেব। এটা চৌকো শেপের, আপনারা চাইলে কিন্তু গোল, হার্ট শেপ, যে কোনো ধরনের শেপ নিতে পারেন। শেপ যাই নিন না কেন, কেকের পদ্ধতিটা যদি ঠিকঠাক ফলো করেন, কেক কিন্তু একই রকম হবে। সামান্য একটু বাটার আগে তলায় দিয়ে নিলাম। এবার একটা এরকম ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি, আপনারা বাটার পেপারও নিতে পারেন। 4টে ধার আমি একটু একটু করে কেটে নিয়েছি, দেখুন, যাতে ঠিকঠাক ভাবে টিনের মধ্যে এটাকে বসানো যায়। এবার আমি এটাকে ভালোভাবে বসিয়ে দেব। পেপারটাকে টিনের মধ্যে বেশ ভালো করে বসিয়ে নিয়েছি। এবার আরেকটু বাটার আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এখানে আপনারা তেলও দিয়ে দিতে পারেন। কেকের টিন আমাদের একদম রেডি হয়ে গেছে। এটাকে একপাশে সরিয়ে রাখলাম। আমি একটা কড়াই নিয়ে চলে এসেছি। আমি আগেও বলেছি, আজকে আমি আপনাদেরকে ওভেন ছাড়া খুব সাধারণভাবে বাড়িতে কড়াইয়ে কি করে কেক বানাতে পারেন সেটাই দেখাবো।
এই কড়াইটাকে আগে আমি একটু প্রিহিট করতে দেবো। তার জন্য কড়াইটাকে আগে রেডি করে নেব। আমি নিয়ে নিয়েছি কিছুটা নুন। দেখতে বালির মতো লাগলেও এটা কিন্তু আমাদের একদম যে খাই আমরা যে নুন, সেই নুন। এই নুনটা বহুদিন ধরে আমি ব্যবহার করছি, বহুবার এই নুনটা ব্যবহার করে আমি কেক বানিয়েছি। নুনটাকে আপনারা একবার নিয়ে বারবার ব্যবহার করতে পারেন, মানে কিছুটা নুন আপনারা এই কেক বানানোর জন্য বরাদ্দ করে রেখে দেবেন। একবার ব্যবহার করলে সেই নুন যে ফেলে দিতে হবে তার কোনো মানে নেই। নুনটাকে আবার ভালোভাবে একটা টিফিন বক্সে করে স্টোর করবেন। এই নুন দিয়েই বারবার কেক বানিয়ে নিতে পারবেন। এবার উপর দিয়ে একটা এরকম রিং বসিয়ে দিচ্ছি। এরকম নুনের সাথে সরাসরি কেকের টিনটাকে টাচ করিয়ে রাখবেন না, তাহলে কিন্তু কেক জ্বলে যাবে, মানে পুড়ে যাবে। এইভাবে রিংটাকে বসিয়ে দিলাম। এবার ওপর দিয়ে এই ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দেব, গ্যাস ওভেন জ্বালিয়ে। মোটামুটি মিনিট 10-15, অর্থাৎ যতক্ষণ আমরা কেকের ব্যাটারটা রেডি করছি ততক্ষণ একদম লো ফ্লেমে রেখে এটাকে গরম করে নেব। তাহলে কিন্তু আমাদের এই কেকের যে কড়াইটা কেক বানানোর জন্য একদম রেডি হয়ে যাবে। একটা একটা করে সমস্ত প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি। এবার আমি যে বাটিটার মধ্যে বাটার আর দই মিশিয়ে রেখেছিলাম সেটা নিয়ে চলে এলাম। এর মধ্যে এবার আমি শুকনো উপকরণ যেটার মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো একটু একটু করে দিতে থাকবো। পুরোটা একবারে দেব না, কিছুটা দিলাম। এবার এটাকে মেশাবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, আবার কিছুটা দিয়ে দিচ্ছি। বাড়িতে কেক বানানো ভীষণই সহজ একটি কাজ। খুব সময় নিয়ে সামনে দাঁড়িয়ে থেকে বানাতে হয় তাও নয়, শুধু শীতকালে নয়, বছরের যে কোনো সময় কিন্তু কেক বাড়িতে বানানো হলে সেই কেকের স্বাদই আলাদা এবং খেতে ভীষণ ভালোও লাগে। বাড়িতে কারোর জন্মদিন হোক বা চায়ের কোনো পার্টি, বাড়িতে নিজেরাই এইভাবে কেক বানিয়ে নিন। সেটা খাওয়া শরীরের পক্ষেও যেমন ভালো, আর নিজেরা যদি কেক বানিয়ে খাওয়া হয় বা যে কোনো রান্নাই নিজেরা বানিয়ে খেলে কিন্তু সেটা খেতে মন থেকেও বেশ একটা ভালো লাগে। আবার মিশিয়ে নিলাম। এবার আমি বাদবাকি পুরোটা দিয়ে দিলাম। আবার শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, বেশ কিছুটা কিন্তু মিশে গেছে, মানে আর শুকনো নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ। এখানে খুব গরম বা খুব ঠান্ডা কোনোটাই ব্যবহার করার দরকার নেই। দুধের সাথে এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 5 মিনিট সময় ধরে আমি ব্যাটারটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু একদম মিশে গেছে। কিরকম ক্রিমি একটা টেক্সচার এসছে দেখুন। এইরকম ক্রিমি একটা টেক্সচার কেকের ব্যাটারে অবশ্যই আসতে হবে, তাহলে বুঝবেন যে কেকের ব্যাটার আমাদের রেডি করে নেওয়া অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য, ওই ধরুন 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আমি ব্যবহার করছি বটে, তবে আপনারা ভ্যানিলা, বাটারস্কচ যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতেই পারেন এখানে। আর একটা কথা বলে রাখি, যেহেতু এর মধ্যে ডিম ব্যবহার করা হচ্ছে না, দই ব্যবহার করা হচ্ছে ডিমের পরিবর্তে, আপনারা কিন্তু এসেন্স ছাড়াই এই কেকটা বানাতে পারেন। ডিম থাকলে অনেক সময় একটা বাজে গন্ধ হতে পারে, সেই জন্য এসেন্সটা দেওয়া বাধ্যতামূলক। ডিম না থাকলে, অর্থাৎ ডিম ব্যবহার না করলে এসেন্স যে ব্যবহার করতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। এমনি কেকের গন্ধ ভীষণ ভালো হবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন যে কেকের এই যে ব্যাটারটা কতটা ক্রিমি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। যেহেতু ড্রাই ফ্রুটস কেক, আমি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। নিয়েছি কিছুটা কিশমিশ, কাজু বাদাম ছোট টুকরো করে ভেঙে নিয়েছি আমন্ড, আর থাকছে খেজুর। খেজুরগুলোকে মাঝখান থেকে দানা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা এর মধ্যে চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন চাল কুমড়োর মোরব্বা। চাল কুমড়োর মোরব্বা দিলে কেক খেতে ভীষণই ভালো লাগে। আমার হাতের কাছে আজকে চাল কুমড়োর মোরব্বা আমি পাইনি, তাই জন্য সেটা আর ব্যবহার করতে পারছি না। আপনারা চাইলে এর মধ্যে থেকে কিছু ড্রাই ফ্রুটস বাদও দিতে পারেন, সব যে দিতে হবে তারও কোনো মানে নেই। ড্রাই ফ্রুটস গুলো আমি দিয়ে দিলাম। একবার হালকা করে মিশিয়ে নেব। আমাদের কেকের ব্যাটার এবার একদম রেডি। সবশেষ উপকরণ হিসেবে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মতো ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে সাইট্রিক অ্যাসিডও দিতে পারেন। স্টেশনারি দোকানে কিন্তু সাইট্রিক অ্যাসিডও কিনতে পাওয়া যায়, তবে ভিনেগার যেহেতু আমাদের সবার বাড়িতেই থাকে তাই আমি ভিনেগারটাই ব্যবহার করলাম। যেহেতু এর মধ্যে টক দই আছে,
আর বেকিং সোডা আছে। বেকিং সোডার সাথে ভিনেগারটা একটা রিয়াকশন করে কেকটাকে ফ্লাফি করতে সাহায্য করবে। তবে এই ভিনেগারটা দেওয়ার নিয়ম হলো একেবারে শেষে দেবেন। ভিনেগার দেওয়ার পর এটাকে বেশিক্ষণ কিন্তু আর নাড়াচাড়াও করা যাবে না, রাখাও যাবে না। এবার আমাদের ব্যাটার একদম রেডি। কেকের টিনটা নিয়ে চলে এলাম। ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি টিনের মধ্যে। কেকের ব্যাটারটা আমি কেকের টিনের মধ্যে নিয়ে নিয়েছি। এবার অবশ্যই এটাকে একটু এরকম ভাবে ট্যাপ করে নিতে হবে, না হলে ভেতরে অনেক সময় ফাঁকা স্পেস থেকে যায়, সেটাতে কেকের মাঝখানে একটা হোল দেখা যায় এবং কেকটা যখন কাটা হয় পরে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম, দিইনি। এইবার এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবারেও দিতে পারেন। আমাদের কেক সাজিয়ে নেওয়ার কাজ একদম রেডি। এবার এটাকে বেক করতে দিতে হবে। যে কড়াইয়ের মধ্যে নুন বসিয়ে আমি প্রিহিট করতে দিয়েছিলাম সেটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে এই কেকের টিনটাকে বসিয়ে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে করবেন, কারণ যে কোনো সময় ছ্যাঁকা লেগে যেতে পারে। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট সময় আমাদের অন্তত লাগবে। ফ্লেমটাকে একদম লো এর দিকে রাখলেই ভালো হয়। একদম হাই তো করবেনই না, লো বা তার থেকে একটু বেশি রাখতে পারেন। মোটামুটি 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কেক কিন্তু একটু একটু করে এবার হতে শুরু করেছে। এই ধারগুলো দেখলে বুঝতে পারবেন কেক বেক হতে শুরু করে দিয়েছে। কিছুটা ড্রাই ফ্রুটস ওপরে আমি দিয়েছিলাম, তবে আরো কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর দিয়ে দেব, সেই জন্য এই প্লেটে কিছু আমি নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটস গুলো একটু বড় বড় করে কেটেছি। কাজুগুলোকে অর্ধেক করে নিয়েছি, আমন্ড গুলোকেও তাই। আর নিয়েছি কিছুটা চেরি। ফলের দোকানে যে চেরি গুলো পাওয়া যায় সেগুলোকে অর্ধেক করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা খেজুর। এগুলোকে এখন আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এটা পরে দেওয়ার কারণ হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রথমেই যদি এইভাবে সাজিয়ে দেওয়া হয় একেবারে, তাহলে কিন্তু এই টপিংস গুলো ভেতরে ঢুকে যায় কেক রেডি হওয়ার পর। সেই জন্য কেকটা মিনিট 10 বেক হয়ে যাওয়ার পরে যদি এইভাবে টপিংস গুলো দেন, তাহলে সেটা কিন্তু ওপর দিকে থেকে যায়। কেক বানানোর পরে ওপর থেকে দেখা যাবে। আবার এটা মাথায় রাখতে হবে, এটা খুব বেশি দেরি করে দিলে কিন্তু কেকের সাথে আটকাবে না, লুজ হয়ে থাকবে, উপরে ঝরে পড়ে যাবে। তাই জন্য কেকটা যখন মিনিট 10 বেক হয়ে যাবে এবং হালকা একটু ফুলতে শুরু করবে, তখনই এই ড্রাই ফ্রুটস গুলো ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, আমি করছি তার কারণ যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন সব ড্রাই ফ্রুটস গুলোকে আমি উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আবার ঢাকনা চাপা দিয়ে বাকি 30 মিনিট এটাকে বেক করে নেব, তারপর আবার ফিরে আসছি। 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এই যে একটা ফুটো আছে লিডটার মধ্যে, এটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আশা করি আপনারা খেয়াল করছেন। কেক যখন প্রায় বেক হয়ে যায় তখন এরকম ধোঁয়া বেরোতে শুরু করে। কেক যখন বেক করতে দেবেন বারবার করে ঢাকনাটা তুলে দেখবেন না, তাহলে কেকটা বেক হতে দেরি হয় এবং সেটা ভালোও হয় না। এবার এরকম একটা স্কিউয়ার নিয়েছি। এই স্কিউয়ার দিয়ে আমি দেখবো যে কেকটা একদম রেডি হয়েছে কিনা। রং দেখে বোঝা যাচ্ছে কেকটা রেডি হয়ে গেছে। এটাকে গেঁথে নিয়ে তুললাম। দেখুন এই যে এই কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, এর মধ্যে কিন্তু কোনো ব্যাটার বা সেমি লিকুইড কোনো ডো নেই। কাঠিটা যখন এরকম পরিষ্কার বেরোবে তখন বুঝতে হবে কেক আমাদের একদম রেডি। আরেকটা কথা এখানে বলে রাখি, কেক 100% রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য ছুরি বা এরকম কাঠের স্কিউয়ার যেটাই ব্যবহার করুন না কেন, সেটা কিন্তু একদম এই সেন্টারে আপনারা ঢুকিয়ে দেখবেন। এই ধারগুলোতে যদি ঢুকিয়ে দেখেন তাহলে কিন্তু প্রপার বুঝতে পারবেন না, কারণ ধারগুলো আগে বেক হয়, এটা সব থেকে পরে হয়। তাই সেন্টারে ঢুকিয়ে দেখবেন। সেন্টার যদি পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ সেন্টার থেকে যদি কাঠি বা ছুরি পরিষ্কার ভাবে বেরোয়, তাহলে বুঝতে হবে সবটাই একদম কমপ্লিটলি ডান। আমাদের কেক একদম রেডি। কেকটা আমি কড়াই থেকে নিয়ে চলে এলাম। এবার কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় কেকটা কাটার দরকার নেই, তাতে কিন্তু কেকের শেপটা ভালো থাকে না, অনেক সময় কাটতে গেলে ভেঙে যায়। কেকটাকে একটু নর্মাল টেম্পারেচারে আনতে হবে, তারপর কেকটাকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় ঘন্টাখানেক পর আমি ফিরে এলাম। কেকটা একেবারে ঠান্ডা হয়ে গেছে তা নয়, তবে হাত দেওয়া যাচ্ছে। এবার আমি এটাকে আনমোল্ড করব, তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। এটা কিন্তু টানলে দেখুন উঠেই আসছে, এই দেখুন। তবে আমি এটাকে এইভাবে, এই যে বেরিয়ে গেছে দেখুন। আমি এই কাগজটাকে তুলে নিচ্ছি এবার। আশা করি দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছে, ভীষণ নরম
এবং অপূর্ব একটা গন্ধ হয়েছে। এবার কেকটাকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিস আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। দেখুন, একটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। এই যে ভেতর থেকে দেখুন কতটা নরম হয়েছে আর ভীষণ স্পঞ্জিও হয়েছে। এই যে, আশা করি ডিম ছাড়া এই সহজ পদ্ধতিতে বানানো কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাড়িতে এইভাবে কেক বানিয়ে নিন। বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে এবং নিজেরা বাড়িতে এইভাবে কেক বানিয়ে যদি খান, দেখবেন বাইরের কেনা কেক খেতে কিন্তু একেবারেই ইচ্ছে করবে না। তৈরি হয়ে গেল খুব সুস্বাদু সহজ পদ্ধতিতে এগলেস ড্রাই ফ্রুটস কেক।